কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেল। তবুও লোকটার মায়া হলো না। সে নাকি আবার আমাকে পাগলের মতন ভালোবাসে। ভালোবাসা নাকি ছাই। সবই ওনার ভণ্ডামি। মনে করে জোর করে বিয়ে করলে ভালোবাসা পাবে। একদম সহ করতে পারি না লোকটাকে। আমাকে জোর করে বেঁধে রেখেছে, তাও আবার বাসর ঘরে। এমন বাসর যেন অন্য কোনো মেয়ের কপালে না জোটে। বিয়ের সময়ও হাত পা বেঁধে অনেক মেরেছে আমাকে। মারধর করে বিয়েটা করেই নিল। শয়তানটার জেদের কাছে হেরে গেছি আমি। ঘটনা শুরু হয়েছে 2 বছর আগ থেকে। আমি নীলা, তখন মাত্র 10ম শ্রেণীতে পড়ি। এই লোকটি প্রতিদিন আমার পিছু নিত। অনেক দিন তো ভাইয়া দেখেও ফেলেছিল। বাসায় এসে অনেক কিছু বলেছে আমাকে। লোকটার নাম পূর্ণ। অনার্স শেষ করেছে। এখন আর লেখাপড়া করে না, কিন্তু মাস্তানি করে পুরো এলাকার নাম করে ফেলেছে। তাই ভাইয়া ওকে দেখতে পারে না। আমাকে অনেকবার তার ভালোবাসার কথা বলতো। আমি কোনো পাত্তা দিতাম না। আমার সাথে অন্য কোনো ছেলে কথা বলতে সাহস পেত না ওনার জন্য। ওনার পরিবার খুব ভালো ছিল, তবুও ওনাকে কখনো ভালোবাসতে ইচ্ছে হয়নি। এমন করে 2টা বছর চলে যায়। ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আমি। একদিন বিয়ের কথা বলে। আমি ওনাকে একটা থাপ্পড় মেরে অনেক কিছু বলি। সেদিন থেকে আমি ওনার চোখে রাগ দেখেছি। একদিন উনি আমাকে দেখা করতে বলে, আর বলে উনি আমার কাছে ক্ষমা চাইবে। এইটাই ওনার শেষ ইচ্ছা। অনেক কিছু ভেবে আমি রাজি হলাম। পরের দিন দেখা করতে গেলাম। উনি আগের মতোই ওনার ভালোবাসার কথা বলতে থাকে। আমি রাগে চলে আসতে চাইলাম। ঠিক তখনই পেছন থেকে মুখ চেপে ধরে। পরে আর কিছু মনে নেই আমার। জ্ঞান ফিরতেই দেখি লোকটা আমার মাথার কাছে বসে আছে। বুঝতে পারলাম উনি আমাকে ওনার কাছে নিয়ে এসেছে। আমি অনেক কান্না করি। প্রথমে উনি আমাকে অনেক বোঝায়, কান্না করে, ভালোবাসার কথা বলে, কিন্তু আমি চিল্লাচিল্লি শুরু করি। ওনার রাগ অনেক বেশি ছিল, তাই আমার হাত পা বেঁধে থাপড়াইছিল। গালগুলো লাল হয়ে গেছে। উনি মুখের বাঁধন খুলে দিল। আমি ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলাম। আমাকে আগে কেউ কখনো এমনভাবে মারেনি। কান্না করতেও কষ্ট হচ্ছিল। হয়তো লোকটার একটু মায়া হয়, তাই সরি বলতে থাকে। বিয়ের সব ব্যবস্থা করে ফেলে উনি। ওনার বাসার কেউ কিচ্ছু জানে না, শুধু ওনার মা একটু একটু জানে। এই দিকে আমি বিয়ে করব না বলে কান্না শুরু করলাম। আবার সেই থাবড়ানি। এমন করে বিয়েটা করেই ফেললো লোকটা। মনে একটু মায়া নাই। ওনার থাপ্পড় খেতে খেতে আমার নাক মুখ ফুলে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। ওরা আমার হাত মুখ বেঁধে বসিয়ে রেখেছে। উম আসছে উনি। হ্যাঁ, মুখ খুলেই কান্না শুরু করব। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? উম ও, তোমার তো মুখ বাঁধা। দাঁড়াও, খুলে দিচ্ছি। দেখো, পাগলিটা কেঁদে কেঁদে চোখের কি অবস্থা করেছে। আপনার কি সত্যি কষ্ট হচ্ছে এটা দেখে? মানে, তুমি কেন বুঝতে পারো না আমার ভালোবাসা? ভালোবাসেন তাই না? হুম, অনেক বেশি। যেন ফুল দিয়ে এই ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, শুধু তোমার আর আমার জন্য। আমার জন্য তো অবশ্যই। আচ্ছা, আপনি আপনার এই ইচ্ছেটা মেটাতে আমায় নিয়ে আসছেন তাই না? কি বলছো তুমি এসব? আমি তোমাকে ভালোবাসি। যদি অন্য কোনো ইচ্ছে থাকতো তাহলে কবে ইচ্ছেটা পূরণ করে নিতাম। কিন্তু না, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। তাহলে এখন কেন এই ইচ্ছে? এখন তুমি আমার বউ, আর আমি তোমার স্বামী। আমার সবকিছুতেই তোমার অধিকার আছে, ঠিক তেমনি তোমার সবকিছুতেই আমার অধিকার আছে। আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, শুধু ভোগ করতে চাইছেন। কি বললা তুমি? আপনি আমাকে ভোগ করতে চাইছেন। আবার বলো তো। হ্যাঁ, আপনি আমাকে ভোগ করতে চাইছেন। লোকটার রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি কান্নাকাটি শুরু করেছি। ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি। উনি কোনো পাত্তা দিলেন না। আমার চোখের পানি কোনো মূল্যই নেই। এই প্রথম ওনার ভেতরের জানোয়ারটাকে দেখতে পেলাম। আমি কান্না করছি সারা রাত ধরে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে বদমাইশ কোথাকার। সকাল 8টা বাজে। লোকটা ঘুম থেকে উঠে দেখে আমি কান্না করছি। নীলা, চুপ করো। আর কত? আল্লাহ, এই মেয়ের চোখের পানি কবে শেষ হবে, আর আমার কবে শান্তি হবে? খোদা, একটু তাকাও আমার দিকে। এখন খুব কষ্ট হয়, তাই না? আমারও হয়েছিল। উফ,
এই বউ, রান্না করতে যাও। তুমি তো আবার রান্না পারো না, আমাকেই করতে হবে। উনি গোসল করে রান্না শেষ করে আমাকে ডাকতে আসলেন। এই মেয়ে, কি সমস্যা তোমার? এখনো কান্না করতেছো কেন? দুইটা থাপ্পড় মারল। আমি একদম চুপ, অভাগের মতো তাকিয়ে রইলাম। আমাকে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। চলো, তোমাকে গোসল করিয়ে দেবো। কি হ্যাঁ। লুচ্চা, সব দেখার ধান্দা তাই না? মনে করছে কিছু বুঝি না তাই না? কিছু দেখার কি বাকি আছে নাকি? সব দেখে নিছি কালকে। কুত্তা, বের হন, আমি একা গোসল করতে পারবো। আচ্ছা, করো। গোসল তো করলাম, কিন্তু এখন পরবো কি? উফ। এই, বলো। আমি কি পরবো? এই নাও, শাড়িটা পরে নাও। কি? শাড়ি? কিন্তু আমি তো পরতে পারি না। আমি এসে পরিয়ে দেই। এই না না, আমি পরে নেব। কোনো রকম শাড়িটা পেঁচিয়ে পরে বের হলাম। পূর্ণ তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আর মিটমিটিয়ে হাসছে। আমি মুখ ফুলিয়ে বসে আছি। হঠাৎ আয়নায় চোখ পড়ল। হ্যাঁ, আজ সত্যি আমাকে বউ বউ লাগছে। নিজেকে তো বউ বউ লাগছে, কিন্তু জামাই তো আস্ত একটা জানোয়ার। ওহো, জামাই বললে ভুল হবে। জানোয়ারটা একজন ধর্ষক। না জানি কত মেয়ের সাথে এমন আচরণ করেছে, কত মেয়ের জীবন নষ্ট করেছে। উফ, ভাবতে গা শিউরে ওঠে। কিছু বললেই যেভাবে থাপড়ায়, মনে হয় আগে মানুষের বাড়ি বাড়ি ঢোল বাজাতো। আজব মানুষ, ঢোল আর মানুষের তফাৎ বোঝে না। আর যাই হোক, এর সাথে আর একদিনও থাকা যাবে না, পালাতে হবে যেভাবেই হোক। মানুষ চেষ্টা করলে সবই পারে, সফল হতে না পারলে সেটা অন্য ব্যাপার। একটা প্ল্যান কর নীলা, নয়তো এই শয়তানটার মায়ের খেতে খেতে জীবন শেষ করবে। শয়তানটা গেল কই দেখতে হবে। না, বাড়িতে তো নেই। আসলেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শয়তান আসার অপেক্ষা করি। গালে হাত দিয়ে বসে আছি। বড়রা বলতো গালে হাত দিলে জামাই মরে যায়, তাই আমি সেই চেষ্টায় আছি, যদি কাজে দেয়। প্রায় 40-50 মিনিট পর আসলো সে। যা করার এক্ষুনি করতে হবে। ও মা গো! আরে সোনা, আম্মু বাসায়। এত তাড়াহুড়ো করলে কি চলে? ওদের না হয় কয়দিন পর জানাবো বিয়ের কথাটা। আরে, আমি কি আপনার আম্মুকে ডাকছি নাকি? আমার শরীর খারাপ লাগছে, তাই কষ্টে আম্মাকে ডাকছি। তা কেমন খারাপ শুনি? আমার মাথা ঘোরাচ্ছে আর বমি বমি লাগছে, হাঁটতেই পারছি না। বাহ, একদিনে আমি বাবা হতে চললাম। বলতে হবে মাইরি, আমার পাওয়ার আছে। কে বাবা হবে? কিসের বাবা হবে? আমি বাবা হব তোমার বাচ্চার। বেশ আনন্দ লাগছে আমার। দাঁড়াও, মিষ্টি নিয়ে আসছি। আরে থামেন তো, আমার আবার কিসের বাচ্চা? মানুষের। ধুর, কিসব আজে বাজে কথা বলছেন। আরে আজে বাজে না, এইসব প্রেগনেন্সির লক্ষণ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি তো হাঁটতে পারছো না, কিভাবে যাবে? হুম, আমরা তো হেঁটে যাব না, গাড়ি করে যাব। হ্যাঁ, তা অবশ্যই ঠিক বলেছো। আচ্ছা, বিকেলে তৈরি থেকো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। বলদ, এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হয় না এটাও জানে না। মনে মনে খুশি হয়ে বললাম। বিকাল 4টায় লোকটা আমাকে নিতে আসছে। তুমি রেডি? হ্যাঁ, চলেন। আরে আরে, তুমি হেঁটে কোথায় যাও? কেন, নিচে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? চলো। বোকা মেয়ে, হাঁটতে পারে না আবার হাঁটতে আসছে। আমি আছি কিসের জন্য? বলেই আমাকে কোলে তুলে নিল। কোলে করে গাড়িতে নিয়ে বসালো। রওনা দিলাম। লোকটা আগে থেকে আমাকে বলে রেখেছে আমি যেন রাস্তায় চিল্লাচিল্লি না করি, করলে আমাকে পাবনার রুগী বানিয়ে দিবে, মানে পাগল। আমিও ভালো মেয়ের মতো চুপচাপ বসে আছি। সুযোগ বুঝে কূপ দিতে হবে। আমি মনের সুখে গান গাইছি। শয়তানটা আর চোখে তাকায় আমার দিকে। যেতে যেতে দেখলাম বেশ খানিকটা দূরে একটা ফুচকাওয়ালা। শয়তানটা জানে ফুচকা আমার খুব পছন্দ, তাই সে গাড়ি থামালো আর বলল আমি যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না করি। আমিও ভালো মেয়ের মতো মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। শয়তানটা তো আর জানে না আমার মাথায় কি চলে। সে চলে যাচ্ছে ফুচকা আনতে। গাড়ির লক খোলা, এই সুযোগ আমাকে পালাতে হবে। গাড়ি থেকে নেমে অন্য পাশ দিয়ে দিলাম দৌড়। শয়তানটা দেখতে পাইনি।
দৌড়াতে দৌড়াতে মাগরিবের আজান শুনতে পাই। একটু দাঁড়ালাম। আমি কোথায় কিছুই বুঝতে পারছি না। উফ, বাসার কারো ফোন নাম্বার মনে আসছে না। টেনশনে সব খেয়ে ফেলেছি। এত মন ভোলা হলে কিভাবে হবে? এখন আমি কি করব? বাসায় কিভাবে যাব? কিছুই তো চিনি না। এতক্ষণে হয়তো জানোয়ারটা আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমাকে পেলে না জানি কি করে। আল্লাহ, এখান থেকে ভাগি আমি। দৌড়াতে দৌড়াতে পেটের নিচে ব্যথা শুরু হয়ে গেছে। বেশ খিদে পেয়েছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রেল স্টেশনে চলে গেলাম। স্টেশনটা বেশ চেনা চেনা লাগছে। হঠাৎ মনে পড়লো এটা চট্টগ্রাম রেল স্টেশন। 2 বছর আগে নানুর সাথে আসছিলাম। ভেতরে গিয়ে দেখি এটাই লেখা ছিল, জানতে পারি ঢাকা যাওয়ার ট্রেন রাত 10টা 30 মিনিটে আসবে। আমাকে অপেক্ষা করতে হবে। এখন 8টা বাজে। আমার কাছে টিকিটের টাকাও নাই। যেভাবেই হোক আমাকে চুরি করে লুকিয়ে হলেও ঢাকা যেতে হবে। এই জানোয়ারের থেকে বাঁচলে হয় আমার। এদিকে পেটের ভেতর থেকে মিছিল হচ্ছে, খাবার দে খাবার দে বলে। এত এত খাবারের ঝুড়ি নিয়ে বসে আছে লোকজন, আর আমি টাকার অভাবে খেতে পারছি না। এখন আমার খুব জোরে চিল্লিয়ে বলতে ইচ্ছা হচ্ছে, আমাকে ভাত দে, নয়তো আমি তোদের পৃথিবীর খেয়ে নেব। এইসব ভাবতে ভাবতে একটা কোণে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। কেউ দেখে ফেলবে বলে মুখ নিচু করে বসে পড়েছি। কত হাসি খুশি ছিলাম আমি। আমার সাথে এমনটা না হলেও পারত। আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? আমি শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, আর কিছু নয়। আচ্ছা, বাসার সবাই কি আমাকে খুঁজেছে? আমাকে কি তাদের মনে পড়ে? আর ওই ছোট্ট গোলাপ গাছটা কি শুকিয়ে গেছে, নাকি কেউ যত্ন করছে? ভাবতে ভাবতে চোখে পানি চলে আসছে। সবাইকে খুব মনে পড়ছে এখন। প্রচুর পানির পিপাসা পেয়েছে। ঘেমে একাকার হয়ে গেছে। এখন পানি খেতে না পারলে মনে হয় মরেই যাব। মাথা তুলতেই সেই লাল লাল চোখ আমার সামনে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হাতে পানির বোতল। মনে হয় আমাকে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবে। লোকটা পানির বোতল আমার দিকে এগিয়ে দিল। আমিও কিছু না বলে খেয়ে নিলাম, কারণ আর 5 মিনিট আমি পানি না খেয়ে থাকলে মনে হয় মরেই যাব। একই পানি খাওয়ার সাথে সাথে মাথা ঘোরাতে লাগলো। কিছু বলার আগেই আমি পড়ে যাচ্ছিলাম। কেউ ধরে ফেললো। মুখ দেখতে পারলাম না। এরপর কি হলো আমি কিছুই বুঝতে পারিনি। নিজেকে আবিষ্কার করলাম অন্ধকার রূপী সেই লাল টুকটুকে চোখের সামনে। চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে কাঁচুমাচু হয়ে বসলাম আর ভাবতে লাগলাম আজকের ঝড়ের নাম কি দেওয়া যায়। এমন রাগি রাগি মুখ দেখে আমার তো হিসু পেয়ে গেছে। ও নো, এখন কি করি? এটা তো বলাও যাবে না। পরিবেশ খুব গরম এখন। প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে 4-5টা থাপ্পড় দিল। লুকোচুরি খেলা খুব মজার, তাই না? আরো কিছু খেলতে মন চাইলে বলো, দুইজনে খেলি। আমি কে? কানের নিচে আরো 2টা দিলে মনে পড়ে যাবে তুমি কে। আচ্ছা আচ্ছা, এখন চুপচাপ থাকাই ভালো ভাবলাম। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে গেছো? উফ, আমি না চাইলে তুমি এই বাসা থেকে বের হতেই পারবে না। আমি শুধু একটু গেম খেলেছি তোমার সাথে। আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। এখন তো সারা জীবন তোমায় আমার সাথেই থাকতে হবে সুইটহার্ট। ভালোবাসি তোমায় খুব। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায়। আপনি আমাকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন? তুমি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না? আপনার কি আমার প্রতি কোনো মায়া নেই? সবাই নিজে সুখী হতে চায়। তুমিও চাও, আমিও চাই। তাই আমি নিজেকে সুখী করার চেষ্টা করছি। আর মায়া তো অনেক অসহায় মানুষের প্রতি আমার আছে। কিন্তু তোমার জন্য যা আছে সেটা ভালোবাসা। আমি যে আপনাকে ভালোবাসি না। আমি তো বাসি, খুব বেশি, খুব খুব। তাই ভাবুন, আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও মাথায় এনো না। গালটা ফুলে গেছে। আর কখনো এমন করো না লক্ষ্মীটি। রাগ হলে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না গো বউ। আমি যে তোমার রাগী জামাই। বলেই লোকটা মিটমিটিয়ে হেসে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি দু গালে দু হাত দিয়ে বসে আছি অভাগীর মতো। আহা, কত বড় কপাল! সকাল সন্ধ্যা থাপড়ানি খেতে হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। পেটের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে। থাপ্পড় তো আর পেট ভরে না। আস্তে আস্তে করে নিচে নামতেই দেখলাম লোকটা খাবার নিয়ে উপরে আসছে। লোকটা যে কিভাবে বোঝে আমার কখন কি চাই! উফ, আমাকে দেখতেই
হাত ধরে রুমে নিয়ে আসলো, নিজের হাতে খাই দিতে লাগলো, ঠিক আম্মুর মতন। কেমন যেন মুখ ভরা মায়া আর মায়া। না না নীলু, তোর এইসব ভাবলে চলবে না। ভুলে যাবি না এই মায়াবী চেহারার পিছনে একটা জানোয়ারের রূপ আছে। হঠাৎ করেই রাগ হতে লাগলো। এখান থেকে চলে যান, আমার আর খিদে নেই। ওরে আমার আদুলি রে, মনে হয় আবার রাগ হয়ে গেছো। এই তুমি রাগ কই রাখো বলো তো? পেটের ভেতর। হাই আল্লাহ, একই সর্বনাশ হলো আমার। এই পেটে আমার বাবু হাঁটাহাঁটি করবে, এর মধ্যে রাগ থাকলে সেও তো মায়ের মতো রাগী হবে। তখন আমার এক কুলকুল কোনো কুলোই থাকবে না। বাবুটা ঠিক আমার মতো হতে হবে, বুঝলে? যেন লোকজন দেখলেই বলে বাপ কা বেটা। কথাগুলো দাঁতে দাঁত চেপে শুনছি আমি। অনেকক্ষণ একা একা বকবক করে নিচে গিয়ে আবার রুমে আসলো। এই বউ, কি গো? ওই শোনো না, কি হচ্ছেটা কি? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। এখন কি আমি নাচবো? আহ, এমন করো কেন? তো কি করব? দাঁড়াও। বলে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। নাও, এটা পরে আসো তো। পরবো না। কি বললে? না মানে পরতে পারি না। চলো আমি পরিয়ে দিচ্ছি। না না, একাই পরতে পারবো। রাত তখন প্রায় 3টে হবে। আমি শাড়ি পরে রুমে এলাম। লোকটা তো দেখি লুচ্চা লুচ্চা চোখে দেখছে আমাকে। উফ, অসহ্য। আস্তে আস্তে কাছে আসতে থাকে। আমি পেছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে যায়। মনে মনে হায় আল্লাহ করতে লাগলাম। লোকটা একটু নিচে ঝুঁকে নাকে নাক লাগিয়ে বলল, খেলা শুরু করা যাক। আমি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। ভয়ে ঘামতে শুরু করলাম। না না, আমি কিছু খেলবো না, আমি ঘুমাবো, আমাকে একা ঘুমাতে দিন। সুইট হার্ট, প্রথমত এই খেলা তোমার ইচ্ছে নয়, আমার ইচ্ছেতে হবে। আর দ্বিতীয়ত, তোমাকে বিয়ে করেছি একা ঘুমানোর জন্য নয়। এখন আসো আমার কাছে, আমার আদুলি। আপনার মতো জানোয়ারের সাথে আমি এক বিছানা কখনো ঘুমাবো না। তোমার কি ভালো কথায় কখনো কাজ হয় না? আমার খারাপ রূপটা বের করতে বাধ্য করো না শোনা। চুপচাপ এখানে চলে আসো। যা করার করে নিন, আমি চলে যাচ্ছি। গুড নাইট। বলে ঘুরে দাঁড়িয়েছি অন্য রুমে যাব বলে। জানোয়ারটা পেছন থেকে চুলে ধরেছে। আহ, কি করছেন এইসব? আমার লাগছে, ছাড়ুন। ভালো কথাই তোমার কাজ হয় না, তাই না? আজকের কথা সারা জীবন মনে রাখবে শোনা। সব সময় জানোয়ার বলো, আজ না হয় জানোয়ারের আচরণটা দেখবে। চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে। এই চোখে কোনো মায়া নেই, ভয়ানক সে রূপ। বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি বারবার দরজার দিকে দৌড়ে যাচ্ছিলাম। একটা সময় আমার পায়ে একটা কিছু দিয়ে বেশ জোরে আঘাত করে। আমি আর্তনাদে চিৎকার করে উঠি, কিন্তু এই চিৎকার শুনবার কেউ নেই। এখন আর দৌড়াতে পারছি না। হ্যাঁ, এটাই মানুষরূপী জানোয়ার, যে আমাকে ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তার প্রতিটা চুমু যেন কামড়ে পরিণত হচ্ছে, রক্তের দাগ পড়ে যাচ্ছে। প্রতিটা চুমুতে আমি ব্যথায় চিৎকার করে উঠি, কিন্তু লোকটার কানে যেন কিছুই প্রবেশ করছে না। সে যেন মাতাল হয়ে পড়েছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আজানের ধ্বনি শুনে সে ছেড়ে দেয় আমাকে। ঘুমিয়ে পড়ে আদুলি বলে গভীর ঘুমে তলিয়ে যায় লোকটা। আমি রুমের এক কোণে গিয়ে ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি। এই অত্যাচার কতদিন চলবে আল্লাহই জানে। বাইরে পাখিদের কিচিরমিচির শব্দ হচ্ছে। মনে হয় ভোর হয়ে গেছে। আমি যে উঠে ওয়াশরুমে যেতে পারছি না। পা বেশ ফুলে আছে ব্যথায়, একটু ঘুমও নেই চোখে। নাক কান ঠোঁট মরিচের মতো জ্বলছে, সাথে ব্যথা তো আছে। বাইরে আস্তে আস্তে আলো ফুটতে থাকে। এই আলো জানালার পর্দা দিয়ে রুমে ঢুকেছে। দেয়ালে হেলান দিয়ে বসে আছি। চোখের পানি শুকিয়ে গিয়েছে গালে, সারা মুখে। এখন আর চোখ থেকে পানি পড়ছে না। 8টা বেজে গেছে। আমি খেয়াল করলাম রাতে আমাকে ফুলদানি দিয়ে পায়ে আঘাত করেছে। ফুলদানিটা মেঝেতে ভেঙে পড়ে আছে। রাতে লাইট অফ থাকায় বুঝতে পারিনি কি দিয়ে আঘাত করেছিল। হঠাৎ লোকটা নাড়াচাড়া করে ওঠে, চোখ খুলে পাশে তাকালো। আমাকে বিছানার পাশে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। সারা রুম চোখ বুলাতে থাকে। আমাকে মেঝের এক কোণে অসহায়ের মতো গুটিয়ে বসে থাকতে দেখলো। বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। আমি চুপচাপ বসে আছি আগের মতো।
কাছে এসে বসলো। লোকটার সারা গায়ে নখের আঁচড় রক্তবর্ণ ধারণ করে আছে, অনেক জায়গায় কেটে গেছে। বুঝতে বাকি রইলো না এগুলো আমার নখের আঁচড়। এখনো ঘুমাওনি তুমি? না ঘুমালে যে সারাদিন মাথা ব্যথা করবে। চলো গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিবে। মাথায় হাত বোলাতে লাগলো। কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিচ্ছে। বাবুটার কোথায় কষ্ট হচ্ছে আমাকে কি বলা যাবে? বাবুটা কান্না করলে যে আমার খুব কষ্ট হয়। উনি খেয়াল করলেন আমার পা ফুলে বালিশ হয়ে আছে, মুখ ফুলে গেছে, ঠোঁট তো চেনাই যাচ্ছে না। করুণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কালকের জন্য সরি সোনা, তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না প্লিজ। আমি সহ্য করতে পারি না, পাগল হয়ে যাই, মাথা ঠিক থাকে না। তখন কি করি না করি তার ঠিক নেই। অনেক ভালোবাসি। এটা ভালোবাসা? এটা ভালোবাসা হলে ধর্ষককে মানুষ কি বলবে? তোমার আমার সম্পর্ক স্বামী স্ত্রীর। তোমার সাথে আমার কিছু হলে সেটা পবিত্র, এটা ধর্ষণ নয়। আমি শুধু তোমাকে সারা জীবন কাছে রাখবো বলে এইসব করছি। ভুল বুঝো না আমায়। তুমি প্রেগনেন্ট হয়ে যাও, এরপর থেকে আমি আর তোমার সাথে এমন আচরণ করব না। আমাদের একটা বাবু হয়ে গেলে তুমি আমাকে ছাড়তে পারবে না। বাবুর জন্য হলেও আমার সাথে থেকে যাবে। তোমার বাড়ির লোকজনও তোমাকে জোর করে নিতে পারবে না। আমি যে তোমায় কখনো হারাতে চাই না। তোমাকে সারা জীবন কাছে রাখতে এই কষ্টগুলো দিচ্ছি বাবুন। এক নিঃশ্বাসে যেন কথাগুলো বলে ফেললো লোকটা। আমি তাকিয়ে আছি তার শরীরের ক্ষতের দিকে। 2-3 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে কোলে তুলে নিয়ে গেল গোসল করাতে। আয়নায় তাকালাম একবার, মুখ ফুলে যাওয়ার চেনাই যাচ্ছে না, কিন্তু লোকটার কোনো নজরই নেই নিজের দিকে, যেন এই রকম রক্তাক্ত হবারই ছিল। লোকটা খুব যত্ন করে আমায় গোসল করিয়ে দিয়ে কোলে করে রুমে দিয়ে নিজেও করে নিল। তার চোখে এখন আর কোনো রাগ নেই, সেই মায়া যেই মায়াবী চোখে তাকিয়ে হারিয়ে যেতে চাইবে সব মেয়ে। আমি রুমে বসে বসে চুল শুকাচ্ছি, হঠাৎ লোকটা একটা তোয়ালে পরে অন্য আরেকটি তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভালো করে দেখলাম, দেখতে তো বেশ আগে থেকেই হিরো। ভেজা চুলে নাকি মেয়েদের দারুণ লাগে, এখন তো দেখছি ছেলেদেরও কম কিউট লাগে না। ভাবতে ভাবতেই চোখ পড়লো লোকটার বুকের দিকে, লোমে ভরা ছিল। ইচ্ছে করছে গিয়ে একটা চিমটি কেটে দেই। আমি বারবার আর চোখে তাকাই লোকটার দিকে, সে এখনো ব্যাপারটা খেয়াল করেনি। আল্লাহ, নীলু তুই দেখি লুচু মেয়ে হয়ে গেছে, ছি ছি ছি, কি লজ্জা। আমি মনে মনে হাসতে থাকলাম। রাতের কথা আমার কিছুই মাথায় নেই, এখন কি ঘটছে আমি তো এই ভাবনাই মরে। কিছুক্ষণ পর আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো লোকটা। আমি তো ভয়ে শেষ, না জানি আবার কি করলাম। ইয়া আল্লাহ, এইবারের মতন বাঁচিয়ে দিও। এই যে পিচ্ছি, এত বেলা হলো এখনো কি খিদে পায়নি আপনার? খিদে তো সে কখন পেয়েছে। ফ্রিজে তো খাবার রাখা ছিল। আমার পা। ও সরি সরি, দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না, আমি নিচে যাব। তোমার পা? পায়ে হেঁটে যাব কেন, কোলে করে নিয়ে যান। বাবা, আমার বউ তো আমার থেকে বেশি রোমান্টিক। কথাটা বলতেই আমি একটা ভেঙচি কেটে দিলাম। লোকটা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমি তার শরীরের গন্ধ নিচ্ছি। মানুষের গায়ে একটা আলাদা গন্ধ থাকে, আমি এটা উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে টেবিলের সামনে বসলো। অনেক খাবার সাজানো আছে টেবিলে। উনি নাকি নিজের হাতে আমার জন্য রান্না করেছেন। না, লোকটা অতটা খারাপ না, শুধু রাগ হলে জানোয়ার হয়ে যায়। এটা ছাড়া সব ঠিক আছে। উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আমাকে, আর ছোটবেলার গল্প জুড়ে দিলেন। আমিও মন দিয়ে শুনছি, আর ওনার ছোটবেলার দুষ্টু দুষ্টু কাণ্ড শুনে দুজন হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছি। লোকটাকে এখন পুরোপুরি বাচ্চা বাচ্চা লাগছে, যেন খুব নিষ্পাপ। নতুন নতুন ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। বাসায় কাজের জন্য কয়েকজন বয়স্ক মহিলা আছে, ওরা গ্রামের, খুব মিশুক। ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। লোকটার কি জানি একটা কাজ পড়ে যায়,
আসতে নাকি সন্ধ্যা হবে, সবাইকে বলে যায় আমার খেয়াল রাখতে। আমি সারাদিন বাড়িটা ভালো করে দেখলাম, বেশ বড় সড়ো একটা বাড়ি। এটা নাকি আমার শ্বশুর আমার স্বামীর জন্য বানিয়েছেন। লোকটা আর আগের মতো নেই, আগে বখাটে ছিল, দেখলেই মনে হতো লোকটার কি বাড়িঘর নেই, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এখন চাকরি করে, নিজেকে গুছিয়ে নিয়েছে বেশ। তো সন্ধ্যা 7টার দিকে তিনি বাড়ি ফিরলেন। আমি বসে বসে পা নাচিয়ে ওই আন্টির সাথে টিভি দেখছি। আমাকে দেখে মনেই হচ্ছে না কেউ আমাকে এইখানে আটকে রেখেছে। ওনার হাতে বড় বড় দুইটা টেডি, সাথে অনেকগুলো চকলেট আর আইসক্রিম। এইগুলো দেখে আমার মুখে হাসি ফোটে, কিন্তু কাউকে বুঝতে দেইনি। একটা আইসক্রিম আর কতগুলো চকলেট আমার কাছে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একসাথে ডিনার করে ওনার আগে চুপচাপ রুমে গেলাম শুতে। আমি চোখ বন্ধ করে আছি, যেন উনি বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর তিনি এসে পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে একবার বলল, খুব ভালোবাসি বউটাকে, কিন্তু বউটা কেন যে বুঝে না। এমন বাচ্চা বাচ্চা বউ নিয়ে পড়েছি বিপদে। হে আল্লাহ, রক্ষা করো। তারপর এক পাশে ঘুমিয়ে পড়েছে। আমিও মিটমিটিয়ে হাসছি। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই, হয়তো উঠে গেছে আমার আগে। সকালটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, হালকা শীত পড়েছে, তাই অনেক বেলা হলেও কুয়াশার চাদর ঢেকে থাকে সব। এমন সময় গরম গরম কফি হলে বেশ হতো। কথাটা ভাবতেই লোকটা কফি নিয়ে হাজির। গুড মর্নিং সুইটহার্ট। হুম। কি ব্যাপার, সকাল সকাল ভ্যাংসি দিলা কেন? আমি রাগ করেছি, চোখ মুখ দেখে বুঝতে পারেন না নাকি? বাবা, রাতে আদর করলেও রাগ, আবার না করলেও রাগ। আমি এখন কোন ফান্দে পড়ে গেছি? রাখেন তো আপনার আজাইরা পেঁচাল। আগে বলেন, আমি ঘুমানোর সময় আমার বালিশের পাশে একটা চকলেট রেখেছিলাম, সকালে উঠে দেখি নাই, কোথায় গেল? কোথায় গেল? বলে কফির মগ টেবিলে রেখে মাথা চুলকাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, গেল কোথায়? আজকাল দেখছি চকলেটও চুরি হচ্ছে। তো তো তোমার চকলেট কে চুরি করবে? যে আমার সাথে এক বিছানায় ঘুমায়। কে ঘুমায়? ন্যাকা, মনে হয় উনি জানেন না কে ঘুমায়। তুমি কি আমার কথা বলছো? আমি তো চকলেট খাই না সোনা। আর আমি কি আমার বাবুনের চকলেট খেতে পারি? তুমিই বলো। কেন, আপনার কি মুখ নাই যে খেতে পারবেন না? আহা, বুঝো না কেন? তোমার চকলেট খেলে আমার ডায়রিয়া হবে। তুমি যেভাবে অভিশাপ দেও, তোমার চকলেট খাওয়ার সাহস আমার নেই। চকলেটের তো হাত পা নেই যে দৌড়ে পালিয়ে যাবে। অবশ্য আপনি খেয়েছেন, হয়তো ঘুমন্ত অবস্থায় খেয়েছেন, তাই এখন কিছু মনে পড়ছে না। কি, তুমি আমাকে ঘুমন্ত চোর বানিয়ে দিলে? শেষ পর্যন্ত বউয়ের কাছ থেকে এই মিথ্যা অপবাদ শুনতে হলো। হে আল্লাহ, আমি আর বাঁচতে চাই না। নিয়ে যাও আমাকে। হয়েছে, এত ঢং করতে হবে না। কি করব তাহলে? আজকে আমার জন্য আরো বেশি করে চকলেট নিয়ে আসতে হবে। যথা আজ্ঞা ম্যাডাম। এবার চকলেট চুরি হলে আমার দোষ নেই কিন্তু। হ্যাঁ, আমি এত বোকা না। এইবার সব চকলেট গোপন জায়গায় লুকিয়ে রাখবো। পিচ্ছি হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি। কিছু বললেন মনে হয়। না না। কফি ঠান্ডা হয়ে গেছে, যান গরম করে নিয়ে আসুন। এত শখ করে বিয়ে করলাম, কই বউ আমার একটু আদর যত্ন করবে? তা না, আমি নিজেই বউর সেবা করে মরছি। আল্লাহ। আবারও কিছু বললেন মনে হলো। না না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি গরম কফি আনছি। হুম। ওয়াশরুমে গিয়ে হাসিতে লুটুপুটি খাচ্ছে। মিথ্যা অপবাদ দিয়ে বেশ বোকা বানিয়ে দিলাম লোকটাকে। আসলে আমার চকলেট আমি নিজেই খেয়ে ঘুমিয়েছি, আর দোষ পড়লো নিষ্পাপ রাগী জামাইয়ের ওপর। ব্যাটাটাকে এইভাবে জব্দ করতে হবে। একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি ওনার ছোট বোন স্বর্ণা এসেছে। স্বর্ণা খুব মিশুক একটা মেয়ে, আমরা একসাথে লেখাপড়া করছিলাম। ওকে দেখে গল্প জুড়ে দিলাম। একসাথে লাঞ্চ করলাম তিনজন। উনি বিকেলে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় স্বর্ণা তার ভাইয়ের কাছে বায়না ধরেছে শপিংয়ে যাবে। ভাইয়া, আমি শপিং করতে যাব। কাল নিয়ে যাব। না, আজ যাব। কিন্তু আমার তো অফিসে একটা জরুরি কাজ আছে বন্টি, কালকে যাই প্লিজ। আমি ভাবির সাথে যাব।
লোকটা অন্য কিছু বলতে পারলো না, জানে বোন কষ্ট পাবে আর উনি ওনার বোনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, ভাবিকে নিয়ে যা। আর তুমি একদম ভুলেও পালানোর চেষ্টা করো না। তোমার দিকে সবসময় আমার লোকেরা নজর রাখবে। ওকে শোনা? কথাটা আমাকে কানের কাছে এসে আস্তে করে বলল। আমিও মাথা নেড়ে ঠিক আছে জবাব দিলাম। বিকেল বেলা আমরা বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। আমি আর স্বর্ণা মন ভরে শপিং করতে লাগলাম। আমার জন্য কয়েকটি শাড়ি আর থ্রি পিস, আর ওনার জন্য শীতের জন্য একটা চাদর কিনে নেই। খুব ভালো লাগছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। একসাথে এক স্কুলে পড়ালেখা করতাম আমরা, বেস্ট ফ্রেন্ড ছিলাম। কলেজে উঠে আলাদা হয়ে যায়। অনেক দিন পর দেখা, দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। এটা শুধুমাত্র একজন বন্ধুর মতো, যার মধ্যে অন্য কিছু ভাবতে পারিনি আমি। ওর সাথে প্রায় 1 ঘন্টা কফি শপে কথা বললাম, সাথে স্বর্ণাও ছিল। সেই ছোট্টবেলায় পুরনো দুষ্টুমির কথা জুড়ে দিলাম আমরা তিনজন। আমরা 6টার দিকে বাসায় পৌঁছাই। বাসায় গিয়েই সবাইকে আমাদের শপিং দেখালাম। ঠিক 7টায় সময় উনি বাসায় পৌঁছালেন। আমি আর স্বর্ণা টিভি দেখছি। উনি আমাদের দিকে তাকালেন না, সোজা উপরে নিজের রুমে গেলেন। সেটা নিয়ে অতটা মাথা ঘামাইনি আমি। 10টা 30 বাজে। আমি আর স্বর্ণা সিরিয়াল দেখছি। উপর থেকে একবার জোরে চেঁচিয়ে বলল লোকটা। নীলা, রুমে আসো তো। আমি এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো টিভি দেখে চলেছি। 30-35 মিনিট পর লোকটা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি এই রাগের কারণ খুঁজে পেলাম না। আমার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, আমি এক্ষুনি উপরে যেতাম। কথা বলে শেষও করতে পারলাম না। ঠাস ঠাস করে 2টা গালে 2টা থাপ্পড় দিল। স্বর্ণা ভয়ে কাঁপছে। ওকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিল লোকটা। আমার চোখে পানি টলমল করছে। কিছু না বলেই আমার চুল টেনে ধরলো। একবার একটা কথা বললে সাথে সাথে সেটা তোকে করতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি চুপ, কারণ আমি এই রাগের কারণ বুঝতে পারছি না। লোকটা আমার চুলের মুঠি ধরে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল। আমার কাছে তুই সুখী না? আগে বললেই পারতি। তোর গায়ে অনেক জ্বালা, আমি না হয় মিটিয়ে দিতাম। আমি তো কাপুরুষ না, তুই ভালো করেই জানিস। আমার মাথায় কিছু ঢুকছিল না। তোর শপিং তো 5টার সময় শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে 6টায় ফিরলি কেন? কোনো উত্তর নেই। আজকাল ছেলেদের সাথে জড়াজড়ি করতেও মন চাই তোর। কিরে, পরপুরুষের সাথে করতে পারলে নিজের স্বামীর সাথে পারবি না কেন? অন্যের বিছানায় শুতে পারলে আমার বিছানায় শুতে এত সমস্যা কেন তোর? আমার মুখে কোনো কথা আসছে না। মানুষের ভাবনা এত নীচ কিভাবে হতে পারে? এত খারাপ চিন্তা ভাবনা। এই লোকটা কিভাবে আমাকে ভালোবাসতে পারে? সকালে এক রূপ, রাতে এক রূপ, ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তন। মাথাটা ঘুরছে। চুপ কেন তুই, কিছু বল। গাল টিপে কথাগুলো বলছে। আমার চোখ পানিতে ভরে গেছে, শুধু ছড়ার অপেক্ষা। তোকে যে কি করতে ইচ্ছে করছে আমার। এই আমার কি নেই যা ওই ছেলের মধ্যে আছে, বল। টেনে শাড়িটা খুলে ফেলছে। তোর কোথায় কোথায় হাত দিয়েছে তোর ওই প্রেমিক? এইখানে, এইখানে, এইখানে। হাত দিয়ে দেখাচ্ছে আর চিল্লাচ্ছে। তুই তো অপবিত্র হয়ে গেছিস, তোকে এখন পবিত্র করতে হবে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি, শুধু অবাক হয়ে দেখছিলাম মানুষটাকে। এখন তো আমার অবাক হওয়ারই পালা। একটা মূর্তির মতো দাঁড়িয়েছিলাম আমি। লোকটা আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। রাত 12টা বাজতে চললো। ঝর্ণার নিচে নিয়ে ঝর্ণা ছেড়ে দিল। সারা রাত তুই এই পানির নিচে দাঁড়িয়ে থাকবি, ভুলো এর নিচ থেকে সরবি না, কথাটা মাথায় রাখিস। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাই সুইট হার্ট। বলেই চলে গেল। এটা কি আসলেই ভালোবাসা? এমনিতেই শীতের সময় পানি বরফের পরিণত হয়েছে। হে আল্লাহ, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? কেন তুমি এতটা কষ্ট দিচ্ছ আমায়? দেখা যাক এই অত্যাচার কতদিন চলতে থাকে। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। মাথায় চিনচিন ব্যথা করছে। আস্তে করে চোখ খুলে চোখ মেলে তাকালাম। এ কি, আমি কোথায়? পাশে তাকিয়ে দেখি লোকটা আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কি হয়েছে আমার? আমার নড়াচড়া লোকটা বুঝে যায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে। চোখে মুখে লাল হয়ে আছে, মনে হয় ঘুমায়নি সারা রাত। এখন কেমন লাগছে তোমার?
হুম, ভালো। কিন্তু আমার কি হয়েছিল? সকালে উঠে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছো। রাতের জন্য আমি অনেক অনেক সরি। আর কখনো এমন হবে না সোনা, আমার ভুল হয়ে গেছে। আমি তো বাজে মেয়ে, তাই এমন ব্যবহার পেতে হয়। এতে আপনার তো কোনো দোষ নেই। এমন বলে না লক্ষ্মীটি, তুমি খুব ভালো, খুব মিষ্টি, আমার আদরের বউ। হ্যাঁ, খুবই আদরের। খুব ভালো জানি আমি। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় ফিরলেই দেখতে পারবে। আমি এক্ষুনি যাব বাসায়। কি ব্যাপার, আগে আমার কাছ থেকে পালাতে চাইতে, আর এখন আমার কাছে তাড়াতাড়ি আসতে চাইছো? ভালোবাসা হয়ে গেছে মনে হয় বাবুটার। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা, তুমি রেস্ট নেও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই চলে গেল। কিছু একটা ভাবতে লাগলাম, এমন সময় স্বর্ণার আগমন। তোমার তো ভাগ্য খুব ভালো ভাবি। আমার ভাই যে বউ পাগলা হয়ে গেছে। মানে? তোমার তো 2 দিন কোনো জ্ঞান ছিল না। এই 2 দিন ধরে ভাইয়া কিছু খেলো না, একটু ঘুমায়ও নি, শুধু তোমার পাশে বসেছিল। কখন তোমার জ্ঞান ফেরে এই আশায়। ভাই আমার প্রেমে পাগল হয়ে গেছে। বলেই মিটমিটি হাসছে স্বর্ণা। ভাবি, বলো। পাশের কেবিনে কে ভর্তি আছে জানো? কে? শাওন। এটা আবার হাসপাতাল ভর্তি কেন? দেখলেই বুঝবে। আচ্ছা চলো। কোথায়? শাওনের কাছে। তোমার শরীর এখন কেমন? হাঁটতে পারবে তো? হ্যাঁ, এখন তো বেশ ভালো লাগছে। হাঁটতে পারবো, চলো। আস্তে আস্তে করে পাশের কেবিনে গেলাম। এ কি, শাওনের এই অবস্থা কিভাবে হলো? একটা পা উপরে ঝোলানো, সারা গায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে পাশে বসতেই শাওন চোখ খুললো। আমাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। আমি মাথায় হাত দিতেই বলে উঠলো, তো তুই আমাকে ধরিস না আম্মা। আগে জানলে আমি কখনো তোর দিকে তাকিয়েও কথা বলতাম না। তুই আমার আম্মা, আব্বা, দাদি, নানি সব মাফ করে দেখালাম মা। কিরে, মাথায় প্রবলেম হয়েছে নাকি তোর? কি বলছস এইসব আবোল তাবোল? আমার থেকে দূরে থাকবি নে, না হলে তোর জামাই আমাকে জীবিত কবর দিবি। কথাটা শুনেই মাথায় হাত চলে গেল আমার। হায় আল্লাহ, এই লোকটাকে যে কি করতে ইচ্ছে করে, কোনো কিছুর হুঁশ জ্ঞান নেই। রাগ হলে কি করে না করে নিজেও জানে না। অনেকক্ষণ ধরে বসে আছি বেডে, লোকটা আসলো। চলো সুইটহার্ট, তোমার যাবার সময় হয়ে গেছে। চলেন। আরে আরে, হেঁটে যাবে নাকি? হ্যাঁ, নয়তো কি হাসপাতালের ভিতরে গাড়ি এনে গাড়ি করে যাব নাকি? আমি আছি কি করতে তাহলে? বলেই কোলে তুলে নিল, নিয়ে গাড়িতে বসালো। আমার তো শাওনের অবস্থা দেখে মাথায় আগুন জ্বলছে। আমি বড় বড় করে তাকিয়ে আছি লোকটার দিকে। মা গো মা, এমন ভাবে তাকিয়ে আছো যেন আমাকে পানি দিয়ে গিলে খাবে। হ্যাঁ, খাবো। বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে। আমাকে খেও না প্লিজ। আমি তোমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো জানটি। আজে বাজে কথা বলবেন না। আগে বলুন শাওনের এই অবস্থা কে করেছে? তোমার স্বামী। আচ্ছা, আপনি এটা কেন করলেন? আল্লাহ, তুমি মেনে নিয়েছো আমি তোমার স্বামী? না, মানি না, আর কখনো মানবো না। আগে বলুন আমার স্বামী এটা কেন করলো? তোমার স্বামী এটা মানতে পারেনি। কোনটা? এই যে তার মিষ্টি বউটাকে কেউ জড়িয়ে ধরবে এটা। শাওন আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ঘষাঘষি করতে হবে? দূর থেকে কথা বললে হয় না? ওর ভাগ্য ভালো, হালকা মেরে আবার হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। দ্বিতীয়বার কেউ এমন করলে মেরেই ফেলবো। আমার বউকে স্পর্শ করা, ভালো করে মজা বুঝিয়ে দিব। ভালো করে বুঝিয়ে বললেই হতো। অত শত বোঝাতে পারি না আমি। হ্যাঁ, শুধু মারামারি করতে পারেন। হ্যাঁ, তা বেশ ভালো পারি। আহ, ফাঁক দিয়ে পড়েছি আমি বিপদে। কিছু বললে? কই, না তো। আর তুমি ভালো করে শুনে রাখো, তোমার ভাই, আব্বু, কাছের আত্মীয় স্বজনরা ছাড়া যেন অন্য কেউ জড়িয়ে ধরতে না পারে। ধরলে খুব খারাপ অবস্থা হবে কার? তোমার, আর যে ধরবে তার। তোমাকে ধরবো আমি, ভালোবাসবো আমি, আদর করবো আমি, মাঝে মাঝে রাগও দেখাবো আমি, অন্য কেউ না। হুম, ভেঙচি দিলা কেন? আমার ইচ্ছা। উহ, যা হবে সব আমার ইচ্ছেতে। তোমার ইচ্ছেতে কিছু হবে না। তাই? হ্যাঁ, তুমি এখনো আমার কাছে আছো, কারণ এটা আমার ইচ্ছে। যদি আমাকে চুরি করে নেয় কেউ? পারবে না, তোমাকে কেউ নিতে পারবে না আমার থেকে। তুমি যে আমার নিঃশ্বাস, তোমায় ছাড়া বাঁচি কি করে বলো? খুব ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। ঠিক অক্সিজেনের মতো, তুমি ছাড়া আমি অচল। তুমি নেই আমি নেই, তুমি আছো আমিও আছি। নীরব হয়ে দেখছি।
এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা নয়, আমাকে হারানোর ভয়ও আছে। আমাকে অন্য কারোর সাথে দেখলে তার রাগ হয় খুব। এটাই হয়তো ভালোবাসা। আমাকে অন্য কারো হতে দিতে চায় না সে। আমি কি শুধুই তার? এই এই বলুন। আমি ভাবনার জগৎ থেকে চলে আসলাম। তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? আমার দোষটা কোথায়? আমাকে জোর করে আটকে বিয়ে করেছেন, আবার দোষ খুঁজেন আপনি? অন্য ছেলে হলে রেপ করে ছেড়ে দিত। আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করে স্পর্শ করেছি। একই তো কথা। তোমাকে জোর করে স্পর্শ করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমার একটা বাবু চাই, ঠিক তোমার মতো। সারা বাড়ি নাচানাচি করবে, আমাকে আব্বু বলবে, তোমাকে আম্মু বলবে। বাচ্চাটা হয়ে গেলে সব তোমার ইচ্ছেতে হবে। তুমি যা বলবে তাই। তুমি যদি আমাকে ফ্লোরে ঘুমাতে বলো আমি তাই করব, প্রমিস। খুব ভালোবাসি তোমায়। এইসব তোমার আর আমার জন্যই করছি। লোকটার চোখে কত স্বপ্ন। সব কিছুই ঠিক আছে, শুধু রাগটা বেশি। আমার রাগে জামাই। মিটমিটিয়ে হাসতে লাগলাম আমি। ওনার কথা শুনতে শুনতে বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসায় ঢুকতেই যে এত বড় সারপ্রাইজ পাবো তা আগে ভাবতে পারিনি। আমার সামনে আমার আম্মু আব্বু ভাইয়া, ওনার আম্মু আব্বু বসে আছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অনেক দিন পর তাদের দেখতে পেলাম, খুব ভালো লাগছে। আম্মু আমার চোখ মুছে দিচ্ছে। আমাদের তো আগে বললেই পারতি রে মা, আমরা সব মেনে নিতাম। মানে কি? তুই পূর্ণকে ভালোবাসিস, আমাদের আগে বললেই হতো। এভাবে না পালিয়ে গিয়ে আমাদের বললে আমরা সব সুন্দরভাবে আয়োজন করে তোদের বিয়ে দিতাম। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কী সব বলছে এরা? আমি কিছু বলতে যাব এমন সময় লোকটা আমাকে টেনে উপরে নিয়ে উপরে চলে আসলো। কি ব্যাপার? আমাকে জোর করে নিয়ে আসলেন কেন? ওদের কথা ভালো করে বুঝতেও পারলাম না। যাই, আমি শুনে আসি কি হয়েছে। ছাড়ুন আমাকে। কোথাও যেতে হবে না। আপনি তাদের কি বলেছেন বলুন? বলবো না। বলুন না প্লিজ। আচ্ছা, বললে কি দিবে? আমার কাছে তো কিছুই নেই, কি বা দিব? কিছু তো দিতে হবে, নয়তো বলবো না। আচ্ছা দিব। কি দিবে শুনি? আমার বুঝি লজ্জা করে না? হুম। ওরে আমার লজ্জাবতী রে, বলতে তো লজ্জা পেলে দিবে কিভাবে? আগে বলুন, পরে দিয়ে দিব। আগে বলো কি দিবে, পরে বলে দেব। আমি একটা তুমি একটা কি? আমি একটা চুমু দিব। বলে বাবালে, কোথায় কোথায় দিবে? আ দিলেই তো দেখবেন। এখন বলুন কি বলছেন ওদের? বলছি। কি? বলেছি আমরা দুজন 4 বছর ধরে প্রেম করেছি। বাসার কেউ হয়তো মেনে নিবে না, সেই ভয়ে ওদের না বলে পালিয়েছি। কি? হ্যাঁ। কুত্তা বিলাই শয়তান। লোকটা হাসি শুরু করছে। আমি রাগে ওনার চুল ধরে টানছি। প্রায় 5 মিনিট ওনার চুল টেনে ছিঁড়েছি। আরে থামো থামো। না, থামবো না। আপনি এত বড় মিথ্যা বললেন, মিথ্যুক একটা। কিসের মিথ্যে? বিয়ের আগে প্রেম না করলেও তো বিয়ের পর করেছি এখন। কিসের প্রেম? হ্যাঁ বলেই পেটে চিমটি কেটে দিলাম। আল্লাহ, দেখো নীলা, এইসব দিবার কিন্তু কথা ছিল না। যা দিবার কথা ছিল ওইটা দেও। দিব না। দিবা না? হুম। দিবে না তো? না না না। বুঝেছি, আমারটা আমাকে জোর করে আদায় করে নিতে হবে। হুম। ভালোই হলো, আমি নিজে আদায় করে নিলে অন্য কিছু নিতে পারবো। অন্য কিছু কি? ওই যে বাসরাতের কথা মনে আছে? আমার তো লজ্জা লাগছে এখনই। না। কি না? কাছে আসো শোনা। আমি দিয়ে দিচ্ছি, আপনাকে নিয়ে নিতে হবে না। এখন যে আমার অন্য কিছু পেতে ইচ্ছে করছে। কি? বুঝে নাও শোনা। বলেই ওনার নাকটা আমার নাকের কাছে নিয়ে আসে। আমি তাড়াতাড়ি করে ওনার কপালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে নিচে চলে আসলাম। নীলা, একদম দৌড়াবে না। ধুর, চাইলাম কি আর পাইলাম কি? কপালে না দিয়ে তো ঠোঁটেও দিতে পারতো। আহা, এই কষ্ট বই যে রাখি। নিচে গিয়ে দেখি সবাই গল্প করছে, আমিও গিয়ে বসে পড়লাম। আমি তো আজকেই আমার বৌমাকে বাসায় নিয়ে যাব। সে না হয় নিবেন, আমাকেও কিন্তু কিছুদিনের জন্য আমার মেয়েকে দিতে হবে। বিয়ান, এখন কিন্তু আপনার মেয়ে নয়, এখন এটা আমার মেয়ে। আমার মেয়ে খুব লাকি যে এমন স্বামী আর শ্বশুর শাশুড়ি পেয়েছে। আপনার মেয়েও কিন্তু কম মিষ্টি নয় বিয়ান। সবাই হাসাহাসি করছে।
তাই আর আমি সত্যিটা বললাম না। সবাই যখন খুশি তাহলে এটা মেনে নেওয়াই ভালো। লোকটা তো খারাপ না, আমাকেও খুব ভালোবাসে। ওনার রাগ হবে এমন কিছু না করলেই হবে। তিনিও নিচে নামলেন। পূর্ণ, সব গুছিয়ে নে, আজই তোদের বাসায় নিয়ে যাব। কিন্তু আম্মু, আমার অফিস। কিছুদিনের জন্য ছুটি নে। কিছুদিন আমাদের সাথে থেকে কিছুদিন নীলাদের বাসায় থেকে চলে আসবি। মেয়েটার কথা ভাব একবার, কতদিন ধরে নিজ বাড়িতে যেতে পারে না। হয়তো খুব কষ্ট হচ্ছে মেয়েটার। আচ্ছা, আমি অফিসে ফোন করে ছুটি নিয়ে নিচ্ছি। আমি তো বেশ খুশি, অনেক দিন পর বাড়ি যাব। উনি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে নিল। আমরা সবাই রাতে ডিনার করে বেরিয়ে পড়ব ঢাকার উদ্দেশ্যে। এখন সন্ধ্যায় আম্মু আর আমার শাশুড়ি মা বসে বসে টিভি দেখছে। আমি রুমে বসে বসে পা নাচানাচি করছি। এমন সময় রুমের লোকটা আগমন। এই যে ম্যাডাম, খুশিতে যে পা দোলাচ্ছেন, সব বেগে গুছাবে কে? কেন, সব তো আপনিই গুছিয়ে নেবেন। হ্যাঁ, পাইছো তো একটা বিনা পয়সার চাকর। কাজ করাও, কিন্তু কোনো বকশিসও দেও না। বউয়ের কাজ করে দিলে চাকর হয়ে যায় বুঝি? বউয়ের কাজ করলে চাকর হয় না, শালির কাজ করলে হয়। তুমি তো আমার শালি, তাই না? আল্লাহ, আমাকে একটা শালি দিতে পারতে। শালিটা দুলাভাইয়ের কষ্ট বুঝতো, মাঝে মাঝে আদর ভালোবাসা দিয়ে ভরে দিত। আমিও শালিকে চুপে চুপে রাখতাম। লুচ্চা কোথাকার, বউয়ের সেবা করতে পারে না আবার শালি শালি করে মরে। শালি মানেই তো মনের অর্ধেক জায়গা তার। আ আপনার মন আমি টেনে ছিঁড়ে নিব। এরপর দেখব কত মানুষের জায়গা হয় এতে। আচ্ছা, তোমার 2-3টা সুন্দর সুন্দর ছোট বোন থাকলে আমরা কত মজা করতাম, তাই না? কেন, আমি বুঝি সুন্দর নই? আমাকে পছন্দ হয় না? হয় হয়, কিন্তু বউ আমার মনের কথা বুঝে না। হুঁ, হ্যাঁ, শুধু এটাই করতে পারবে, আর কিছু পারবে না। তাতে আপনার কি? আমার বউ? বউয়ের জন্য তো এইটুকু কাজ করতেই পারেন আপনি। না, পারি না। কেমন জামাই রে বাবা! খুবই সহজ সরল জামাই, যেমন নাচাবা তেমনি নাচবে। হুঁ, ঢং। রুমে এসে যেন দেখি সব কিছু ব্যাগে গোছানো। মহারানীর হুকুম তো মানতেই হবে। আমি আবার নাচতে নাচতে আম্পুর পাশে গিয়ে বসলাম। আজ যেন খুশির সীমা নেই আমার। আমার আর ওনার পরিবারও আমাদের দিকে খুব খুশি। উনি আমাদের দুজনের জিনিসপত্র ব্যাগে ভরে নিলেন। একটা লাল রঙের পাঞ্জাবি পরে নিলেন আর আমি লাল শাড়ি। ওনাকে বেশ সুন্দর লাগছে, দুজনকে নতুন জামাই বউ লাগছে। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। বাইরের একটি রেস্টুরেন্টে ডিনার করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ভোরে ঢাকায় পৌঁছে গেলাম। অনেক দিন পর নিজের এলাকায় খুব ভালো লাগছে। সব কিছু কত আপন। প্রথমে শ্বশুর বাড়ি নিয়ে গেল আমাদের। শ্বশুর শাশুড়ির আদর যত্নের কমতি নেই, ঠিক যেন নিজের বাবা মা। ওনাদের আদরে লোকটার খারাপ ব্যবহারগুলো ভুলে গিয়েছিলাম। আমিও ওনাদের মেয়ের মতো হবার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তারা কষ্ট পাক। আমাকে পেয়ে যেন ওনাদের পরিবারটা পরিপূর্ণ হয়েছে। নিজের ছেলের থেকে বেশি আদরের হয়ে গেল বৌমা। এখানে 3 দিন থেকে আমাদের বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি নিজের মতো করে থাকলাম 3 দিন। এই 6 দিন লোকটার সাথে আমার বেশি কথা হয়নি। আমরা নিজেদের মতো ব্যস্ত ছিলাম। লোকটা এসেছিল কথা বলতে, কিন্তু আমি সুযোগ দেইনি। ওনার ছুটির সময় শেষ, আবার আমাদের চলে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তারপর রাতের ট্রেনে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চুপচাপ বসেছিলাম, উনি এসে কথা বলতে থাকে আর আমাকে হাসাতে লাগলো। সারা রাত গল্প করতে করতে কখন যে ভোর হতে চলেছে আমরা কেউ বুঝতেই পারছিলাম না। গল্পে গল্পে ভালো লাগা বাড়তে থাকে। সকাল সকাল বাড়ি চলে আসলাম। সারা রাত ঘুম হয়নি, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। লোকটা নিচে কি যেন কাজ করছিল। বিকেলে ঘুম ভাঙলো, চোখ খুলতেই দেখলাম আমি লোকটার বুকে মাথা রেখে হাতে হাত রেখে শুয়ে আছি। মন ভরে দেখতে থাকলাম লোকটাকে। আহা, কি মায়া! যেন সারা জীবন এই বুকে মাথা রেখে থাকতে চাই আমি। এমন সময় ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার আর সময় পেল না। লজ্জা লাল হয়ে গেলাম আমি। ওনার চোখে আমার চোখ পড়তে চোখ নামিয়ে নিলাম আমি। মাথা নিচু করে আছি আমি। আমার বউটা বুঝি লজ্জা পাচ্ছে? হুম। আচ্ছা, তাহলে তো এমন কিছু করতে হবে যেন বউটা লজ্জা পায়। ঢং। এখনো তো কিছুই করলাম না জানটি। ছাড়ুন তো, ছাড়বো না। আমার কাজ আছে।
আমাকে আদর করা ছাড়া অন্য কোনো কাজ নেই তোমার। এখন ছাড়ুন, পরে আদর করে দিব। সত্যি তো? হুম। উম, কপালে চুমু দিল, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এই নজরে লুকিয়ে আছে আমার জন্য গভীর ভালোবাসা। আমি যেন হারিয়ে যাচ্ছি ওনার মাঝে। এমন দুষ্টুমিষ্টি খুনসুটি চলতে থাকে আমাদের মাঝে। আমি যেন লোকটাকে ভালোবেসে ফেলেছি। এখন আর উনি রাগ করে আগের মতো আচরণ করেন না। এখন ওনার বুকে মাথা না রাখলে আমার ঘুম হয় না। ওনার অফিস থেকে ফিরতে দেরি হলে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে। এমনভাবেই চলে যায় 2 মাস। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। উনি 3 দিনের জন্য দেশের বাইরে গেছেন। ওনাকে অসুস্থতার কথা জানাইনি এখনো। শুধু শুধু চিন্তা করবে, তাই না বলাই ভালো। ডাক্তার আসেন আমাকে দেখতে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রেগনেন্ট, তাই এমন খারাপ লাগছে। এখন একটু এমন লাগবে। খুব খুশি লাগছে, আবার খারাপও লাগছিল। আজ উনি পাশে থাকলে খুশিতে কোলে নিয়ে নাচতো। খুব মিস করছে ওনাকে। আজ খুব একা মনে হচ্ছে নিজেকে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে আর রেস্টে থাকতে বলেছেন। বেশি দৌড়ঝাঁপ করা নিষেধ, এইসব বলে চলে গেলেন ডাক্তার। উনি এই খবরটা শুনে খুব খুশি হবে। উনি কালকেই দেশে ফিরবেন। খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে আমার। এই দিনটার জন্য ওনার এত অপেক্ষা। এইসব ভাবতে ভাবতে ঘুম আর আসছে না। ঘুম আজকে পালিয়ে বেড়াচ্ছে। কিভাবে ওনাকে বলবো, কিভাবে বললে উনি সারপ্রাইজ হবে, এইসব ভাবতে ভাবতে ভোর হলো। আজ আমি নিজের হাতে ওনাকে রান্না করে খাওয়াবো। সকাল থেকে সব কাজ শুরু করতে হবে। মনের খুশিতে রান্না শুরু করে দিলাম। বাড়ির সবাই অনেক বাধা দিলেও আমি মানিনি। রান্না বান্না শেষ করে ওনার আনা নীল রঙের শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আহা, আমি যেন নিজের প্রেমে পড়ে যাব আজ। সারা বাড়িতে রঙিন রঙিন মোমবাতি জ্বালিয়ে রেখেছে। বিকেল হয়ে গেছে। আজ সারাদিন উনি আমাকে একবারও ফোন করেননি। হয়তো কাজে খুব ব্যস্ত ছিল, তাই এটা নিয়ে আর ভাবলাম না। ওনার আসার সময় হয়ে গেছে। নিজেকে খুব খুশি মনে হচ্ছে আজ। আমাদের পরিবারটা পরিপূর্ণ হতে চলেছে। ভাবতে ভাবতেই একটা ফোন আসলো। উনি হয়তো ফোন করেছেন। দৌড়ে গিয়ে ফোন ধরে আমি। আপনি কি মিসেস নীলা চৌধুরী? জি, পূর্ণা চৌধুরী কি হয় আপনার? আমার স্বামী। কি হয়েছে? আর আপনি কে? আপনি তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চলে আসুন। আমার স্বামী কি হয়েছে? আপনি আসুন আগে। হ্যালো, আমার কথা শুনুন। ফোন রেখে দিল। কি হলো ওনার? বুকের ভেতর কেমন যেন লাগছে। দৌড়ে ছুটতে গেলাম। যত সামনে এগোচ্ছি তত হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছু একটা হয়েছে ওনার। আমি কি ওনাকে হারিয়ে ফেলেছি? না না, এইসব কি ভাবছি আমি? ওনার কিছু হবে না, হতে পারে না। ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ভাবতে ভাবতে ওনার কেবিনের সামনে চলে আসছে। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলেন। ডাক্তার, ডাক্তার, আমার সঙ্গে কি হয়েছে? উনি এখানে কেন? দেখুন মিসেস নীলা, আপনার স্বামীর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা। রাস্তার কিছু লোক ওনাকে হাসপাতালে ভর্তি করে দেন। ওনার মোবাইলের কাছ থেকে আপনার নাম্বার পেয়ে আমরা আপনাকে ফোন করেছি। এখন কেমন আছে? বাসায় নিয়ে যেতে পারবো ওনাকে? নো, ওনার এখনও জ্ঞান ফিরেনি। মাথায় আঘাত পেয়েছে। কিছু সময় পার না হলে আমরা কিছুই বলতে পারছি না। আমি একবার আমার স্বামীর কাছে যেতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন না, এতে পেশেন্টের সমস্যা হবে। ঠিক আছে, বলেই চলে গেলাম ওনার কাছে। মুখে মাস্ক পরানো, অসহায়ের মতো পড়ে আছে। কিছুক্ষণে যেন শুকিয়ে গেছে লোকটা। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারছি ভালোবাসা কেমন হয়। ওনার থেকে বেশি কষ্ট যেন আমার হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। পাশে বসে আস্তে করে হাতটা ধরলাম। আমার একা থাকতে খুব কষ্ট হয়। আপনি বাসায় চলেন না? একা ঘুমাতে ভয় করে আমার। খুব অভিমান করে আছেন আমার সাথে, তাই না? আমি আর কখনো আপনার কথার বাইরে যাব না। আপনার রাগ তুলবো না। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। হাত ধরে কান্না করছে। ওনার হাত আমার পেটে দিলাম। দেখুন, এটা আপনার গিফট। আপনার সন্তান। পছন্দ হয়নি গিফট? দয়া করে একবার তো কথা বলুন। ওনাকে বুকের উপর শুয়ে কান্নায় ভেঙে পড়লাম।
কিছুক্ষণ পর ওনার হাত নাড়ছে। আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার ভালো করে দেখলেন। এ তো পুরো মিরাক্কেল হয়ে গেছে। উনি এখনো সম্পূর্ণ বিপদমুক্ত। কিছুদিন রেস্ট নিলে সব ঠিকঠাক হয়ে যাবে। 2-3 দিন পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি বসে ওনার হাত ধরে কান্না শুরু করে দিলাম। এই কান্নার সুখ মেশানো আছে। 9 মাস পর খুব কষ্ট হচ্ছে। উনি আমার হাত ধরে পাশে বসে আছেন। আমার প্রতিটা কষ্ট উনি অনুভব করছেন। চোখ দুটো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ওনার কষ্ট হচ্ছে খুব। কিছুক্ষণের মধ্যেই আমাকে নিয়ে যাবে অপারেশন রুমে। আমি ভালো করে দেখছি মানুষটাকে। যদি কখনো না ফিরে আসি, তবে এটাই যে আমার শেষ দেখা। শুনুন, বলো। ভালোবাসি আপনাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। তোমার কিচ্ছু হবে না, দেখে নিও। তোমাকে বাঁচতে হবে আমার জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমাকে নিয়ে যাচ্ছে। আম্মু আব্বু শ্বশুর শাশুড়ি সবার মুখে চিন্তার ছাপ। প্রায় 2 ঘন্টা পর আমাদের একটি ছেলে সন্তানের জন্ম হলো। ঠিক ওনার মতন। খুশির বাত ছিল না। সবাই খুশি। উনি তো আনন্দে নাচানাচি করছে। সবাইকে দেখে আমিও খুশি। আর কিছু চাই না আমার। জীবন চলতে থাকুক তার আপন গতিতে।